শুভ সকাল কাঠমান্ডু। আমাদের আজকের ডেস্টিনেশন হিসেবে আমরা বেশ কয়েকটা জায়গা এক্সপ্লোর করব। এর মধ্যে হচ্ছে থামেলের দরবার স্কোয়ার, এরপর হচ্ছে আমরা সেখান থেকে যাব মাঙ্কি টেম্পল দেখতে, আর সবচেয়ে বড় কথা সকাল সকাল আমরা প্রথমেই যাব এখানকার কুমারী পূজা দেখতে, যেটা কিনা হবে বাগমাতি নদীর তীরে শ্রী চারধাম মন্দিরে। গতকাল রাতে সুন্দর একটা ঘুম হয়েছিল। থামেল শহরটা গতকাল রাতে ঘুরে ফিরে দেখার পর আমি অল্প সময় ঘুমিয়ে যাই এবং সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে বের হয়ে আসি। আমাদেরকে সময় বলা হয়েছিল 7:30টায়, পরে জানতে পারি সময় আরও আগানো হয়েছে। সো আমরা 7টার ভেতরে রওনা দেওয়া শুরু করে দিই। প্রথমবারের মতো কাঠমান্ডু শহরটা আমি দিনের ভিউতে দেখছি, তাও সকালবেলা। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, সবাই মর্নিং ওয়াকের জন্য হাঁটছে। আমারও রাতের বেলা ঘুম ভালো হয়েছে, দেখেও বেশ মজা পাচ্ছিলাম। থামেল শহর থেকে খুব অল্প সময়ের মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের ডেস্টিনেশনে চলে আসি। এটা হচ্ছে সেই মন্দির, শ্রী চারধাম মন্দির। এখানেই মূলত হবে সেই কুমারী পূজা। প্লাস্টিকের ফুল দিয়ে গেটটা সাজানো হয়েছে। ভেতরে ঢুকে দেখি মানুষ এখনো খুব একটা আসেনি, বাট প্রস্তুতি চলছিল। ছোট ছোট বাচ্চাগুলোকে তার গার্ডিয়ানরা সাজিয়ে দিচ্ছিলেন, কারো মা সাজিয়ে দিচ্ছে, কারো বড় বোন সাজিয়ে দিচ্ছে, কারো বা আবার নিজের কাজিন বা অন্য কেউ। কিউট কিউট প্রতিটা বাচ্চা, দেখতে বেশ ভালো লাগছিল। মূলত এখানে যে বাচ্চারা কুমারী হিসেবে থাকে, ধরা হয়ে থাকে, তাদেরকে দেবী দুর্গার অবতার হিসেবে, এবং দেবী দুর্গার অবতার হিসেবে তাদেরকে এখানে পূজা করা হয়। কেউ কেউ আবার সেজে এসেছে নিজের বাসা থেকেই। মন্দিরের এক পাশে চলছিল সুন্দর করে গান বাজনা। এর মাঝখানে আমি প্রথমবারের মতো একটা ফোয়ারা দেখতে পাই। এখানকার ফোয়ারাগুলো বেশ ইউনিক, বাট আমার একটা ব্যাপার খারাপ লেগেছে, এখান থেকে কন্টিনিউয়াস পানি পড়তে থাকে, যেটা কাইন্ড অফ আমি বলতে পারি যে পানির একরকমের একটা অপচয়। মন্দিরে যেই জায়গাটাতে পূজা হবে আমি দেখলাম যে ফল ফলা দিয়ে অন্যান্য খাবার দাবার নিয়ে বেশ বড় রকমের একটা পূজার আয়োজন চলছে। মন্দিরের ভেতরের ভিউটা অনেকটা এরকম। কিছু জায়গায় এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। মন্দিরের ভেতরে মহিলারা ছোট ছোট কি যেন বানাচ্ছিলেন আটা দিয়ে। এগুলো মূলত প্রত্যেক কুমারীর প্লেটে একটা করে দিয়ে দেওয়া হয়। আমার কাছে মনে হচ্ছিল সবাই বেশ আয়োজন করে এটা বানাচ্ছিলেন। কেউ কেউ খাবার দাবার ডেকোরেট করতেছিলেন, কেউ কেউ ফল কাটতেছিলেন, আর আমি এদিক সেদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এদিকে আস্তে আস্তে কুমারীও বাড়া শুরু হলো এবং আশেপাশের লোকজনও বাড়া শুরু হয়ে গেল। এবং আজকের এই পূজায় মোট কুমারী আসবেন 109 জন, যার মধ্যে একজন হচ্ছেন মেইন কুমারী। কুমারীদের প্রত্যেকের আইডি কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেখানে তাদের একটা সিরিয়াল দিয়ে দেওয়া হয়। প্রত্যেক কুমারী সেই সিরিয়াল ধরেই মূলত বসতে থাকেন। এর মাঝে আমি দেখতে পাই যে ইন্দ্রযাত্রার যে খত, সেই খতটা চলে আসে। খতটা আসলে অনেক ভারী, যার কারণে কয়েকজন মিলেই সেই খতটা তুলতে হয়। অনেকের আবার এখনো সাজগোজ শেষ হয়নি, কারো কারো বাবাও তাদেরকে হেল্প করছিলেন। দেখে মনে হচ্ছিল তাদের বাবারাও সাজানোতে বেশ এক্সপার্ট। অনেকে সুন্দর করে তাদের থালিগুলো সাজাচ্ছিলেন, চাল দেওয়া, উপরে হলুদ এবং আনুষঙ্গিক অনেক কিছু দিচ্ছিলেন। দেখতে বেশ কালারফুল লাগতেছিল। আস্তে আস্তে মানুষজন বেড়ে যায় এবং বাড়তে বাড়তে অনেক মানুষজন হয়ে যায়। সমস্যা হচ্ছে সবাই যে পূজার জায়গাটা, কুমারী পূজার যে জায়গাটা, ওটার ভিতরে চলে যায়, যার কারণে বলা হচ্ছিল সবাই যেন আস্তে আস্তে এখান থেকে খালি করে বাইরে চলে যায়। আমি যেটা বুঝতে পারছিলাম, একজন কুমারীর সাথে শুধুমাত্র তার মা বাবা না, সাথে তাদের অনেক আত্মীয় স্বজন আসছিলেন। এটা যেহেতু নেওয়ারিদের একটা ফেস্টিভ্যাল, সো যার কারণে আশেপাশে যত নেওয়ারি আছে সবাই এখানে অংশগ্রহণ করছিলেন। এর মাঝে আজকের পূজার যে মেইন কুমারী তিনি চলে আসেন এবং তিনি এসে মন্দিরের যে জায়গাটাতে আসলে পণ্ডিত ছিলেন সেই জায়গাটাতে বসে যান। প্রশ্ন হলো, একজন ছোট মেয়ে বা একজন কুমারী কত বছর পর্যন্ত কুমারী থাকতে পারে? মূলত তাদের যে পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেল আছে, যতদিন না পর্যন্ত এই মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় ততদিন পর্যন্ত তারা এই কুমারী থাকতে পারে। উনি হচ্ছেন পণ্ডিত। উনি হচ্ছেন মূলত আজকের এই কুমারী পূজাটার দিক নির্দেশনা দিবেন বা পরিচালনা করবেন। পণ্ডিত পূজা শুরু করে দেন, পাশেই বসে থাকেন মেইন কুমারী বা প্রধান কুমারী। আমার কাছে পুরো প্রসেসটা বেশ ইন্টারেস্টিং লাগছিল, তাই দেখছিলাম। মেইন কুমারী আজকে সেভাবে সাজগোজ করে আসেনি, তবে তিনি যখন সাজগোজ করেন তখন তাকে দেখতে ঠিক এরকম লাগে। প্রত্যেক কুমারী তার নিজস্ব জায়গায় বসে আছেন, সাথে আছেন তার মা বা গার্ডিয়ান লেভেলের কেউ। একটা জিনিস নোটিস করেছিলাম, প্রত্যেক কুমারীর থালাতে তাদের যে মেইন কুমারী তার একটা ছবি সেখানে দেওয়া আছে এবং একটা প্রদীপ, কিছু টাকা পয়সা এবং সাথে ছিল কিছু খাবার দাবার। আমি যেহেতু হিন্দু ধর্মের না, তাদের ধর্ম নিয়ে আমার খুব একটা ডিপ নলেজ নেই, তাই খুব ডিপে হয়তো আপনাদেরকে সেভাবে বলতেও পারছি না। তবে আমি যতটুকু দেখেছি ট্রাই করছি ততটুকু এক্সপ্লেন করার। এক এক থালার কালার এক এক রকম, এক এক থালার আইটেমগুলো এক এক রকম, তবে কিছু সিমিলার বা কমন আইটেমও ছিল। প্রত্যেক কুমারী তাদের ট্রেডিশনাল ড্রেস পরেছেন, যার কারণে সবার কালার একরকম লাগছিল। একজনকে দেখলাম ছোট একটা পাত্র দিয়ে সবার হাতে হাতে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছিলেন, যেটা হাত ধোয়ার মতো আমার কাছে লাগছিল। খারাপ লাগছিল, এখানে এতটা গরম, পর্যাপ্ত ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। সো যদি একটু ফ্যানের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। সবাই হাত পাখা দিয়ে বা কাগজ দিয়ে নিজেরা বাতাস করছিলেন, এই ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লাগে। পণ্ডিতের নির্দেশনায় শুরু হয়ে যায় মেইন পূজা। একের পর এক ধাপ চলতেই থাকে পুজোর মধ্যে। বাচ্চারা বুঝে উঠতে পারছিলেন না দেখে তাদের মায়েরা তাদেরকে হেল্প করছিলেন এবং বেশ কিউট ওয়েতে আমি দেখছিলাম যে বাচ্চারা সেগুলোকে ফলো করছে। এক পর্যায়ে বুঝলাম পুজো মোটামুটি বেশ ভালোভাবে জমে উঠেছে।
সবাই যে যার মতো ধাপগুলো ফলো করছিলেন, আর যাদের ভুল হচ্ছিল তাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন সেখানকার অর্গানাইজাররা বা ভলান্টিয়ার্সরা। আর সবাই যেন শুনতে পারে সেজন্য পণ্ডিত মাইকেই মন্ত্র পড়ছিলেন। মন্ত্র পড়ার সাথে সাথে তার হাতে একটা ঘন্টাও ছিল, এই ঘন্টা বাজাচ্ছিলেন আর মন্ত্র পড়ছিলেন। একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, আজকের এই ফেস্টিভ্যালটা কোনো নির্দিষ্ট ধর্মের না, লাইক হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম এরকম নির্দিষ্ট ধর্মের না। এটা হচ্ছে এখানকার নেওয়ারি যারা মানুষজন আছে, নেওয়ারি পিপলস আছে, তাদের একত্রিত একটা ফেস্টিভ্যাল। এপাশে যারা ইয়াং ছেলেরা ছিলেন তারা হচ্ছে খত বানানো শুরু করেছিলেন। খতটা রেডি করতে হয়, বেশ সময় সাপেক্ষ একটা কাজ এই পুরো খতটা রেডি করা। সকালে নাস্তা করিনি, এর মাঝে ক্ষুধা লেগে যায়, তাই আমরা গাড়িতে করে রওনা দিয়ে দিলাম পাটানের উদ্দেশ্যে। এর মাঝে আমরা পাটানের অলিগলি একটু এক্সপ্লোর করতে থাকি, আর সাথে সেখানকার একটু দুই একটা ফলও কিনে নিই। সকাল তখন আনুমানিক 11টা বাজে। আমাদের প্রথম মিল সকালে আমরা 3টা মোমো অর্ডার করেছিলাম। যেহেতু আমার হালাল খাবার নিয়ে ইস্যু, তাই আমি ভেজিটেবল মোমোটা অর্ডার করি। আর আমার সাথে ছিলেন আমার ভার্সিটির সিনিয়র সৌরভ চাকমা ভাই। সৌরভ ভাই যেহেতু বৌদ্ধ, তাই ওনার বাফ খেতে সমস্যা হয়নি। আমি যেহেতু মুসলিম এবং আমার হালাল খাবার দরকার ছিল, তাই আমি ভেজিটেবল মোমোটা অর্ডার করি। আর আমার সাথে যে আমার নেপালি ফ্রেন্ড রশন, সে তার জন্য চিকেন মোমো অর্ডার করেছিল। মোমোর টেস্ট খুবই ভালো। আমাদের দেশে হয়তো আমরা 150 টাকা দিয়ে 5টা মোমো পেতাম, বাট আমি সেখানে 130 টাকা দিয়ে পেয়েছিলাম 10টা মোমো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পাটান দরবার স্কোয়ারের দিকে চলে যাই। সেখানে আমাদের টিকিট নিতে হয়েছিল, সার্কভুক্ত দেশ হিসেবে আমাদের টিকিট পড়েছিল 250 টাকা। ভেতরটা অনেক সুন্দর। 2015 সালে ভূমিকম্পতে এই দরবার স্কোয়ারের অনেক বড় রকমের ক্ষতি হয়, কিন্তু এই 10 বছরে তারা এতটাই ডেভেলপ করেছে যে বোঝার মতো উপায় নেই। এই দরবার স্কোয়ারগুলো মূলত রাজারা তাদের প্রশাসনিক কাজকর্ম এবং বসবাসের জন্য ব্যবহার করতেন। এছাড়াও তাদের মন্দিরও ছিল এই দরবার স্কোয়ারের মধ্যেই। আমরা প্রচুর কবুতরও সেখানে দেখতে পাই। আমার কাছে পার্সোনালি এই ব্যাপারটা অনেক ভালো লেগেছিল। এবং সকালে সেই ফোয়ারার মতো আমি এখানে আরেকটা ফোয়ারা দেখতে পাই। দরবার স্কোয়ারের এই ফোয়ারাটা অনেক বড় এবং এখানে ছিল 3টা ফোয়ারা একসাথে। ফোয়ারার এখানে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কবুতরও পানি খাচ্ছিল, মানুষও পানি খাচ্ছিল, মানে একসাথে পানি খাওয়া দেখা। এবং নিজের কৌতূহল বশত আমি নিজেও গেলাম সেই পানি একটু ট্রাই করার জন্য। ভাই এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা পানি ম্যান। ঠান্ডা পানি একটু চোখে মুখে দিলাম, বেশ রিফ্রেশিং লাগছিল নিজের কাছে। কেউ এই পানি পান করে থাকে নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য, সেই বিশ্বাস থেকে। কেউ বা আবার এই পানি পান করে থাকে নিজের তৃষ্ণা মেটানোর জন্য। ইন্টারেস্টিং ব্যাপার কি, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারের ভেতরে ভেতরে কবুতরের বসবাস এবং কবুতর নিজের মতো করে সেখানে থাকে। একটু ঘুরতেই দেখি এখানেও কুমারী পূজা হচ্ছে। এই কুমারী পূজা মূলত সবগুলো দরবার স্কোয়ারেই হয় এবং কিছু স্পেসিফিক মন্দিরেও হয়ে থাকে, যেমন সেই শ্রী চারধাম মন্দিরে হচ্ছিল। তবে এখানে এসে আমরা কুমারী পূজার একেবারে লাস্ট স্টেজ অর্থাৎ আশীর্বাদ নেওয়ার যে স্টেজ সেটা দেখতে পারি। সবাই কুমারীদের থেকে আশীর্বাদ নিচ্ছিলেন এবং যে যার মনের মতো তাদেরকে উপহার দিচ্ছিলেন। কেউ টাকা দিচ্ছিলেন, কেউ গিফট দিচ্ছিলেন, কেউ খাবার দাবার দিচ্ছিলেন, যে যার মনের মতো জিনিসপত্র এখানে দিচ্ছিলেন। তবে সবচেয়ে বেশি আমি দেখেছি মানুষকে টাকা দিতে, আর বেশিরভাগ টাকাই ছিল মূলত নতুন টাকা। সো যে যার ইচ্ছে মতো কেউ টাকা দেয়, কেউ বা আবার খাবার দাবার বা জিনিসপত্র বা উপহার দিয়ে থাকেন। এখানেও মানুষ কম না। শেষমেশ আমরা পাটান শহরটা আরেকটু ঘুরে দেখে আবার রওনা দেই সেই মন্দিরের উদ্দেশ্যে। এসে দেখলাম এখানকার যে স্থানীয় মেয়র আছেন তিনি চলে এসেছেন এবং পূজার যে আনুষ্ঠানিকতা তিনি তা শুরু করেছেন। এটাও তাদের ইন্দ্রযাত্রার একটা পার্ট। দুপুরবেলা যে খত যাবে সেই খতটা এখানে মূলত রেডি করা হচ্ছিল এবং তার সামনেই পণ্ডিত এবং মেয়র মহোদয় একটা পূজায় অংশগ্রহণ করেন। এ সময় যারা পূজার আয়োজকরা ছিলেন তারা মেয়র মহোদয়কে আপ্যায়ন করে নেন। এই যে যেমন তার কপালে লাল রঙের একটা টিকা দিয়ে দেন, তাকে সম্মান সূচক মাফলারের মতো একটা ছোট কাপড় দেন এবং তার মাথায় বিশেষ সম্মান হিসেবে সাদা একটা পাগড়ির মতো কাপড় বেঁধে দেওয়া হয়। এই সাদা পাগড়ির মতো কাপড় মূলত এখানকার যারা দলীয় প্রধান আছেন সবাইকে পরিয়ে দেওয়া হবে। তবে মেয়র যেহেতু এখানকার স্থানীয় প্রধান, তাই সবার আগে তার মাথাতেই বেঁধে দেওয়া হয়। আর যে কাপড়টা পরিয়ে দিচ্ছিলেন সে হচ্ছে আমার ফ্রেন্ড বিবেক। আর যখন পূজা শেষ হয়ে গেল আমি মেয়র মহোদয়ের সাথে ছোট্ট একটা কনভারসেশন করে ফেলি। এরপর মেয়র মহোদয় চলে যাওয়ার পরে শুরু হয় অন্যান্যদেরকে বরণ করে নেওয়া। নেপালের এটা এক ধরনের একটা সংস্কৃতি। তারা প্রথমে তাদের যারা সিনিয়র আছেন বা সিনিয়র মোস্ট আছেন তাদেরকে বরণ করে নেন। এরপরে যারা দলীয় প্রধান বা অন্যান্যরা আছেন তাদেরকে বরণ করে নেন। তারপরে বরণ করা হয় ছোটদেরকে বা অন্যান্য যারা আছে সবাইকে। যেমন এখন যাদেরকে বরণ করা হচ্ছে তারা হচ্ছেন বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন দলের প্রধান। দুপুর হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, আমরা এরপরে চলে যাই লাঞ্চ করতে। বাগমাতি নদীর কিনার ধরে আমরা যেতে থাকি যেখানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে। ওনাদের এখানে লাঞ্চের যে ব্যবস্থা এটা হচ্ছে আমাদের দেশে যেরকম বিয়ে বাড়ি অ্যারেঞ্জমেন্ট হয় অনেকটা ঠিক সেরকম। আর লাঞ্চের আইটেমের মধ্যে ছিল এগুলো অন্থন বা পুরীর মতো একটা আইটেম, তারপরে ছিল ডাল বা সবজি, তারপরে ছিল ছোট ছোট জিলাপি এবং তার পাশে ছিল মূলার একটা সালাদ। প্রথমে অবশ্যই একটু পায়েসও ছিল। সো আমি টেস্ট করার জন্য প্রত্যেকটা আইটেম একটু একটু করে নিচ্ছিলাম।
আশেপাশে দেখলাম সবাই সুন্দর করে বসে বসে খাচ্ছিলেন, তবে আমাদের দেশে যেরকম টেবিল থাকে এখানে সেরকম কোনো টেবিল দেখতে পারিনি, সবাই নিজে হাতে রেখে খাচ্ছিলেন। একটু আগে যে মূলা সালাদের কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই মূলার সালাদ। অনেক পরিমাণে মূলা, তার সাথে কাসুন্দি এবং মটরশুঁটি দিয়ে এই সালাদের মতো আইটেমটা তৈরি করা হয়েছে। বুফে সিস্টেম ছিল, যে যার মতো করে ইচ্ছা মতো নিয়ে নিয়ে খাচ্ছিল। আর সাথে এখানে একটা মশলা চা ছিল, যদিও এই চাটা আমার কাছে খুব একটা মজা লাগেনি। এরপর লাঞ্চ করার শেষে আমরা আবার নদীর কিনার দিয়ে রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে। সেখানে খতের ফাইনাল প্রস্তুতি চলছে এবং চলছে সবাইকে বরণ করে নেওয়ার প্রস্তুতিও। যে যে আসছে সবাইকে একটা ঢাকা টুপি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল। আমিও যেহেতু তাদের এখানকার অতিথি, তাই তারা আমাকেও তাদের ঐতিহ্যবাহী সেই ঢাকা টুপি দিয়ে বরণ করে নেয়। এর মাঝে আশেপাশের এলাকার প্রচুর মানুষ জমা হয়ে যায় এবং স্থানীয় যে ব্যান্ড দল আছে বা মিউজিক টিম আছে তারাও আস্তে আস্তে আসা শুরু করে। এই মিউজিকটা এত সুদিং ছিল আর এত শুনতে ভাল লাগতেছিল বলার বাহিরে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মিউজিক শুনি। আমি আপনাদের সুবিধার্থে একটু মিউজিক প্লে করে শোনাচ্ছি। আর তাদের পরনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার নেওয়ারিদের পরনের একেবারে ট্রেডিশনাল ড্রেস। আর এদিকে চলছে খতের প্রস্তুতির একেবারে ফাইনাল স্টেজ। একে একে অনেক ব্যান্ড দল আসা শুরু করে এখানে। আমি মূলত 3 থেকে 4টা ব্যান্ড দলকে দেখেছিলাম যারা বিভিন্ন গ্রুপে এখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। আন্টিরা ছোট ছোট টেবিলে সবাইকে আপ্যায়ন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেলে শুরু হয় সবাইকে আপ্যায়ন করে নেওয়া। মাথায় ছোট ছোট লাল রঙের টিকিয়ে দেওয়া হচ্ছিল এবং দেওয়া হচ্ছিল ঢাকা টুপি সহ গলায় লাল রঙের একটা ফিতা, এবং সাথে অ্যাডিশনালি ছোট্ট একটা কাপে দেওয়া হচ্ছিল ভাত থেকে বানানো বিশেষ এক ধরনের পানীয়, আর একটা করে ডিম আর একটা করে ভাজা মাছ। প্রচুর মানুষ এসে যায় এবং শুরু হয়ে যায় অনুষ্ঠানের মূল পর্ব। নেওয়ারিরা তাদের যে ঐতিহ্যবাহী সঙ্গীত আছে বা বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেটার তালে তালে তাদের ঐতিহ্যবাহী যে ড্যান্স সেটা করতে থাকে। এই পুরো প্রোগ্রামটা মূলত হচ্ছে নেওয়ারিতে প্রোগ্রাম। নেওয়ার হচ্ছে মূলত একটা কমিউনিটি যারা মূলত এই কাঠমান্ডু সিটিটা নির্মাণ করেছিলেন। আর এটাও সেম, একটা গ্রুপে হচ্ছিল না, 2-3টা গ্রুপে এক এক জায়গায় একভাবে হচ্ছিল। আর সাউন্ড এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে এমন অবস্থা। আর ইতিমধ্যে খতকে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। খত কাঁধে তুলে নিয়ে বের হয়ে যান মন্দির থেকে। মূলত এটা নিয়ে তারা আশেপাশের পুরো এলাকায় যাবেন এবং প্রতিটা রাস্তাঘাটে এটাকে নিয়ে প্রদক্ষিণ করবেন। আর সাথে সাথে সামনে এবং পেছনে তাদের যে ব্যান্ড দল সেগুলোও ছিল। আমরাও এক্সাইটমেন্ট নিয়ে তাদের সাথে কিছুদূর আগাতে থাকলাম। প্রচুর মানুষজন সবাই রাস্তায় চলে আসছেন, অনেকে বাসার ছাদ থেকে দেখছিলেন এবং এখানে পুরুষ মহিলা বয়স্ক থেকে ছোট সবাই একসাথে বিভিন্ন রাস্তাঘাটে তারা যেতে থাকেন। এই যে যেমন এটা একটা গলি, এই গলি দিয়ে তারা ঢুকবেন এবং আস্তে আস্তে পুরো এলাকা তারা ঘুরতে থাকবেন। আমরা আর পুরো এলাকা ঘুরতে যাইনি, আমরা এরপরে চলে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন অর্থাৎ মাঙ্কি টেম্পল বা সোয়েম্বু টেম্পল যেটাকে বলা হয়। তখন প্রায় শেষ বিকেল। আমরা ইনড্রাইভ থেকে একটা গাড়ি কল করে চলে যাই শম্ভুনাথ টেম্পলের উদ্দেশ্যে। আমরা সেখানে পৌঁছে 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে যাই। আমাদের কাছে 50 টাকা নিয়েছে কারণ আমরা সার্কভুক্ত দেশ ছিলাম, তাই অন্যান্য দেশ বা সার্কভুক্তের বাইরে যে দেশগুলো আছে তাদের জন্য টিকিটের প্রাইস ভিন্ন হয়ে থাকে। এখানে মূলত এসেছি, এখান থেকে নাকি কাঠমান্ডু সিটির বেশ ক্লিন একটা ভিউ দেখতে পাওয়া যায় এবং কাঠমান্ডু সিটিটাকে পুরোপুরি এখান থেকে দেখতে পাওয়া যায়। পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত থামেলের একটা ভিউ এবং মিনারের মতো যে অংশটা এটা হচ্ছে ধারারা, অর্থাৎ এখান থেকে আপনি কাঠমান্ডু যে ক্লিন ভিউটা দেখতে পারবেন এটা অন্য কোথাও থেকে দেখতে পারবেন না। আরেকটা কারণে এটা বেশ ফেমাস, সেটা হচ্ছে এখানকার বানরগুলোর জন্য। যেহেতু বানরের প্রতি আমার বেশ আলাদা রকমের একটা ফ্যাসিনেশন আছে, তাই বেশিক্ষণ অপেক্ষা না করে আমি দ্রুত চলে আসি এটা দেখার জন্য। অনেকগুলো সিঁড়ি, সেগুলো ধাপ আস্তে আস্তে পার হয়ে আমরা পৌঁছে যাই শম্ভুনাথের একেবারে চূড়ায় এবং সেখানে ঢুকতেই প্রথমে আমি পেয়ে যাই বানর মহোদয়কে। একটু ওয়াইড ভিউটা দেখাই, এত সুন্দর টেম্পলের ওয়াইড ভিউটা বলার বাহিরে। আর এর আশেপাশে যেগুলো সবগুলো ছিল এগুলোর প্রোডাক্টগুলো অনেক অ্যান্টিক এবং দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল বেশিরভাগ প্রোডাক্ট ছিল তাদের রিলিজিয়াস সেন্ট্রিক। এর পাশে কিছু ওয়ালপেপার দোকান পাই, কিন্তু অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে আমি সাথে নিয়ে যাওয়ার সাহস পাইনি এবং আস্তে আস্তে আমি মন্দিরে আরেকটু কাছে যেতে থাকি। এর মাঝখানে আমি দেখা পাই একটা ছোট্ট বানর ফ্যামিলির সাথে। সেখানে ছিল মা আর তার বাচ্চারা, কি সুন্দর করে বাচ্চা খেলতেছিল। সাথে আরেকটা মায়ের আরেকটা বাচ্চা চলে আসে এবং তাদের ফাইটিং আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। একটু আগে 2জন মারামারি করছিল, বাট এখানে এসে দেখি 3জন একসাথে মারামারি করতেছে। কত গাছে দেখেন, মানে অনেকগুলা মাঙ্কি একসাথে থাকে, এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি বুঝতে পারছিলাম বানরের আমাকে পছন্দ হচ্ছিল না, তাই সে তার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর অনেকক্ষণ ধরে হাঁটার পর একটা চরকার মতো একটা ইনস্ট্রুমেন্ট পাই এবং এটা নাকি তাদের উপাসনারই একটা অংশ। এগুলোতে মূলত মন্ত্র লেখা থাকে এবং বৌদ্ধ ধর্মের মতে এই মন্ত্র আমাদের নেগেটিভ এনার্জি হিল করতে অনেক হেল্প করে। পুরো শম্ভুনাথ টেম্পলে এগুলো অনেকগুলো ছিল এবং মন্দিরের প্রায় চারপাশেই এগুলো ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে শুধুমাত্র বৌদ্ধরা বা হিন্দুরা পূজা করতে আসে না, এখানে বৌদ্ধ এবং হিন্দু উভয়ই এখানে পূজা করতে আসে।
এরপরে আমরা চলে যাই একেবারে কিনারে কাঠমান্ডু সিটির ক্লিন ভিউটা দেখার জন্য। আকাশ সেদিন পরিষ্কার ছিল, কোনো কুয়াশা ছিল না বা বৃষ্টি ছিল না, যার কারণে আমরা ফ্রেশ একটা কাঠমান্ডু সিটি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আর মন্দিরের পাশে আমরা আরেকটা বানর ফ্যামিলিকে পাই, সেখানে দেখছিলাম সে তার বাচ্চাকে নিয়ে কি যেন খাচ্ছিল। এক পাশে গিয়ে আমরা অনেক বড় রকমের একটা ঘন্টা দেখতে পাই। আনফর্চুনেটলি ঘন্টাটা বাঁধা ছিল, যার কারণে বাজাতে পারিনি। এবং বেশিরভাগ বৌদ্ধ ধর্মে যারা আছেন তারা এখান থেকে প্রদীপ নিচ্ছিলেন, প্রদীপ জ্বালাচ্ছিলেন এবং সেখানে উপাসনা করছিলেন। আর এপার সাথে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে বানরের প্রেজেন্স সবচেয়ে বেশি। বানরের নিচের দিকে যাচ্ছিল, কিন্তু বানরদের নিচে যাওয়ার স্টাইল যে এতটা ক্রিয়েটিভ হতে পারে তা আমি এখানে এসে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। আর এরপরে আমি আরেকটু সাইডে আসি, সেখানে দেখলাম যে বেশ কয়েকটা বানর ছিল এবং তার ফ্যামিলি সহ ছিল। পাশের দোকান থেকে আমি বেশ কিছু বিস্কিট নিয়ে আসি আর কিছুক্ষণ তাদের সাথে বসে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। একটু একটু করে বিস্কিট নিচ্ছিল। এই সময় একটা ঘটনা ঘটে যায়। আমি মা বানরটার পাশে আরেকটা বানর বসেছিল, ওই বানরটাকে বিস্কিট দিচ্ছিলাম। মা বানরটা দেখে মনে হয় একটু রেগে যায় এবং রেগে গিয়ে পরে আমার হাতের মধ্যে ধুম করে একটা খামচি দিয়ে ওঠে। অবস্থা বেগতিক বুঝতে পারি, কিন্তু আমি ওখান থেকে সরি না, কাজ আমার কাছে ওটা অনেক মজা লাগতেছিল। উপর থেকে কাঠমান্ডু শহরের ভিউ প্লাস বানর প্লাস এত সুন্দর কিছু মোমেন্ট, আমার মনে হচ্ছিল যে আমি আরও কিছুক্ষণ থেকে যাই। পরে অবশ্য যেখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হয় সেই সিঁড়ির পাশে গিয়ে আমি কিছুক্ষণ বসে থাকি এবং বানরগুলোকে বিস্কিট খাওয়াতে থাকি। সিঁড়ি দিয়ে নামতে নামতে খালি বানরই দেখছিলাম। একটা বানরকে দেখতে পাই কত সুন্দর করে শুয়ে আছে। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে সুন্দর রং বেরঙের পতাকা দিয়ে বা ছোট ছোট কাপড় বেঁধে পুরোটা ডেকোরেট করা। এখানে মূলত ছোট ছোট করে তাদের মন্ত্র লেখা আছে প্রতিটা কাপড়ের মধ্যেই, এবং এগুলো মোটামুটি নেপালের সব মন্দিরেই আপনি দেখতে পারবেন। আমার সময় কয়েকটা বানরের বাচ্চাকে দেখতে পাই, ওরা কিচিমিচির করতেছিল আর একজন একজনের সাথে ঝাপাঝাপি করতেছিল। কয়েকটা তো আবার এখানকার যে পতাকাগুলো আছে বা কাপড়গুলো আছে সেগুলো নিয়ে ঝোলাঝুলি করতেছিল। এই যে যেমন এগুলোকে দেখেন, দড়ির অবস্থা একেবারে 12টা বাজায় ফেলছে। টারজানের আপডেটেড ভার্সন বললে কোনো অংশে ভুল হবে না। আসলে আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকি এবং বানরের দুষ্টামি দেখতে থাকি। নিজের কাছে মনে হচ্ছিল সিঁড়ি যেন শেষ হচ্ছে না, একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা ধাপ চলতেই আছে। এই যে যেমন এটা একটা ধাপ, এখানে কিছুক্ষণ থেমে আবার নামতে হবে। ভাই সিরিয়াসলি প্রতিদিন যদি অন্তত এখানে 2বার করে ওঠানামা করতাম, আমার এতদিন হয়তো 6 প্যাকস থাকতো। মাঝখানে আমরা এক শিল্পীর দেখা পাই, উনি মূলত ওয়ালমেট বানাচ্ছিলেন, মকমলের কিছু ওয়ালমেট সুন্দর করে একটা বিশেষ সুই দিয়ে সেগুলোকে গেথে গেথে সেই ওয়ালমেটগুলো বানাচ্ছিলেন। যখন সেই ওয়ালমেটগুলো হয়ে যাচ্ছিল সেগুলোকে কেচি দিয়ে কেটে ফিনিশিং দিয়ে দিচ্ছিলেন। আর এর জন্য যে প্রয়োজনীয় সুতা এবং ফ্রেম লাগে এবং যে সুই লাগে সবগুলো এখানে তিনি বিক্রি করছিলেন। সাথে অবশ্য রেডিমেড কিছু ওয়ালমেট ছিল এখানে, বাট আমার যেহেতু ইচ্ছা ছিল না তাই কোনোটাই নেইনি, জাস্ট দেখেই চলে আসি। এখানকার সুইগুলো আমার কাছে স্পেশাল লেগেছে। মূলত এই সুতাগুলোর পেছন দিক দিয়ে এবং সামনের দিক দিয়ে ফুটা থাকে এবং এই ফুটা দিয়েই সুতা ঢুকাতে হয় এবং সেই সুতা দিয়ে এই ওয়ালমেটগুলো বানানো হয়ে থাকে। এবং ফ্রেমের একদিক দিয়ে ঢুকিয়ে অন্য দিক দিয়ে বের করে আস্তে আস্তে করে পুরোটা ওয়ালমেট বানাতে হয়, এবং যখন পুরোটা হয়ে যায় তখন আস্তে আস্তে করে কেটে দিলেই ফিনিশিংটা চলে আসে। যেগুলো রেডিমেড ওয়ালমেট বানানো ছিল মূলত বেশিরভাগই ছিল ধর্মীয় কেন্দ্রিক বা তাদের রিলিজিয়াসকে ফোকাস করে তারা বেশিরভাগ ওয়ালমেট বানাচ্ছিলেন। এই সময় একটা অনেক বড় বানরের ঝাঁক দেখতে পাই, তারা মূলত হয়তো কোথাও গিয়েছিল এবং সেখান থেকে দল বেঁধে সাঙ্গপাঙ্গ নিয়ে আসছিল। ছাদ থেকে ডিরেক্ট গাছের উপর ঝাঁপ। একটাকে অবশ্য দেখছিলাম কুকুরের সাথে কি যেন একটা আর্জেন্ট মিটিং শেষ করছে। এবং আস্তে আস্তে আমরা একেবারে নিচে চলে আসি। নিচে এসে যে চাকতির মতো অংশগুলো আছে এগুলোর অনেক বড় ভার্সনগুলো আমরা দেখতে পারি। কোনোটা দেখা যাচ্ছে যে 1 ফিট 1.5 ফিট এরকম, কোনোটা আবার একতলা বাড়ির সমান অনেক উঁচু, কোনোটাকে শুধুমাত্র হাত দিয়ে ঘোরানো যাচ্ছিল, কোনোটাকে আবার ঘোরানোর জন্য শরীরে পুরো ফোর্স দিতে হচ্ছিল। একটা তো এত বড় ছিল যে রুমের ভিতর লক করা ছিল আর বাইরে থেকে কেউ এটা ঘোরাতেও পারছিল না। আর ফেরার পথে আমরা আমাদের গাড়ি ছেড়ে দিই। সেখানকার যে লোকাল বাস সেটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা লোকাল বাসে উঠে যাই। লোকাল বাস মূলত আমাদের দেশে লোকাল বাসের মতো না, এগুলো কাইন্ড অফ একটা বড় মাইক্রোর মতো। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আমাদের যেরকম হেল্পাররা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওনাদের হেল্পাররাও সেরকম গেটের মধ্যে ঝুলে থাকে এবং বাইরে থেকে মানুষদেরকে ডাকতে থাকে। আর এত স্পিডে চলে এটা বলার বাইরে। এবং বাসকে বিদায় জানিয়ে আমরা শেষ করে দিই আমাদের আজকের দিনের মতো, অর্থাৎ নেপাল ট্রিপের দ্বিতীয় দিন। তৃতীয় দিন আমাদের বেশ কিছু প্ল্যান আছে, সেগুলো শেয়ার করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে বা ফেসবুকে ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারেন। থ্যাংক ইউ।